সম্পর্কের টান এবং এক মায়ের সংগ্রাম। সম্পর্ক আপন হোক বা সৎ, যদি তার টিকিয়ে রাখার ইচ্ছা থাকে তবে মানুষ খুশি মনেই যে কোনো সম্পর্ক নিভাতে বজায় রাখতে পারে। আমার ছেলে অসুস্থ ছিল, আমার কাছে তার ওষুধের জন্য কোনো টাকা পর্যন্ত ছিল না। আমি খুব কষ্ট করে একজনের থেকে ১,০০০ টাকা ধার নিয়েছিলাম। আমার আশা ছিল যে সে আমাকে অবশ্যই সাহায্য করবে, আর টাকা নিয়ে আমি বাড়ি চলে এলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু পরক্ষণেই মনে হল খালি পেটে ওষুধ তো কাজ করবে না, তাই খালি পেটে ওষুধ খাওয়ানোর কোনো লাভ নেই। আমার কাছে শুধু ওই ১,০০০ টাকাই ছিল, যা দিয়ে আমাকে আমার বাচ্চাদের খাওয়াতেও হতো, আবার তাদের ওষুধের ব্যবস্থাও করতে হতো। প্রথমে বাচ্চাদের খাবারের কথা চিন্তা করে আমি বাজারে গেলাম এবং সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনলাম। আমার কাছে ওই ১,০০০ টাকাই ছিল এবং ভয় পেতে পেতে আমি সেই টাকা থেকে ৫০০ টাকার একটা নোট তাকে দিলাম যে না জানি সবজি কত দামি হবে, কিন্তু সেই সবজিওয়ালা আমাকে ৪৫০ টাকা ফেরত দিল। যখন বাড়ি ফিরে আমি টাকাটা গুনলাম, আমার মনে হলো যে ওর হয়তো ভুল হয়ে গেছে, কারণ ওর কাছে প্রচুর ভিড় ছিল। আমার মন বলল যে ও খুব গরিব মানুষ, ফিরে গিয়ে ওর টাকাটা ওকে ফেরত দিয়ে আসি। কিন্তু বুদ্ধি বলল হয়তো এটা ঈশ্বরের তরফ থেকে একটা সাহায্য, আগে গিয়ে বাচ্চার ওষুধটা নিয়ে আসি। আমি খুশি মনে আমার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম এবং ওষুধ নিয়ে এলাম। বাচ্চাদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর পর আমি সেই সবজিওয়ালার কথা ভাবতে লাগলাম যে না জানি পরে যখন ও নিজের ভুলটা বুঝতে পারবে তখন ও কতটা আফসোস করবে। আমার কাছে কিছু টাকা বেঁচে গিয়েছিল, আমি মনে মনে ঠিক করে নিলাম যে সকাল সকালে গিয়ে ওকে বাকি টাকাটা দিয়ে আসব, আর যদি কম পড়ে তবে ওকে বলে দেব যে আমি পরে তোমাকে দিয়ে দেব, নিশ্চিতভাবেই ও মেনে যাবে। কিন্তু আমি কি করে জানতাম যে ওটা সবজিওয়ালার ভুল ছিল না, বরং হয়তো আমারই ভুল ছিল। অতীতের অন্ধকার অধ্যায়। আমার সম্পর্ক ছিল একটা গরিব ঘরের সাথে। আমার বাবা মাতাল ছিলেন আর আমার মা মানুষের বাড়িতে কাজ করতেন। আমার বাবা ওনার বড় বোনকে জুয়ায় হেরে গিয়েছিলেন, যার ফলে আমরা দুই বোন একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে আমি আমার বাবার কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে পারি, কিন্তু ভাগ্যের লিখনকে এড়াতে পারে। অবশেষে যখন আমার বয়স ১৬ বছর হল, তখন আমাকেও আমার বাবা জুয়ায় হেরে গেলেন এবং তারপর আমি বিয়ে করে আমার বাবার মতোই এক ব্যক্তির ঘরে চলে এলাম। আমি আমার মায়ের মতোই মানুষের বাড়িতে কাজ করতাম এবং নিজের উপার্জন আমার জুয়ারি স্বামীর হাত থেকে বাঁচানোর জন্য নানা রকম চেষ্টা করতাম। কখনো কাপড়ের পুটলিতে টাকা লোকাতাম, তো কখনো চাল ডালের কৌটোয়, কিন্তু তাও সে আমার উপার্জন আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যেত। আমার ৩টি সন্তান ছিল এবং আমার আনন্দ শুধু এইটুকুই ছিল যে ঈশ্বর আমাকে ৩টি ছেলে দিয়েছেন, কোনো মেয়ে দেননি যাকে তার বাবা আমার মতো বিক্রি করে দিত। এভাবেই সময় কাটতে লাগল এবং আমার জীবন এভাবেই চলতে থাকল। কখনো সপ্তাহের পর সপ্তাহ কেটে যাওয়ার পর আমার স্বামীর আমার ঘরের কথা মনে পড়ত, তখন সে বাড়ি আসত। যে জিনিসটাই তার মূল্যবান মনে হতো সেটাই সে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। যদি সে কিছুই না পেত তবে সে আমাকে মারধর করতে শুরু করত, আর যদি আমার বাচ্চারা আমাকে বাঁচানোর চেষ্টা করত তবে ও বাচ্চাদেরও মারতে শুরু করত। আমার শুধু এইটুকুই শান্তি ছিল যে বাড়িটা আমার নিজের ছিল এবং ও এই বাড়িটা বিক্রি করতে পারত না, কারণ আমার শ্বশুরমশাই আমার বিয়ের পরপরই ওনার ছেলের স্বভাব চরিত্র দেখে এই বাড়িটা আমার নামে করে দিয়েছিলেন। উনি বেঁচে থাকতে থাকতে এই কাজটা খুব ভালো করেছিলেন। অন্তত আমার বাচ্চাদের মাথার ওপর ছাদটুকু তো আছে যা ওদের বাবা ছিনিয়ে নিতে পারবে না। আমার আশেপাশের বাড়ির যে মহিলারা ছিল তারাও আমার মতোই ছিল, পরিশ্রম করত আর নিজের বাচ্চাদের পেট চালাত। সত্যের মুখোমুখি। আজ ছোট বাচ্চার অসুস্থতার কারণে আমি একটা সৎ মানুষের হক মেরে দিয়েছিলাম এবং এই জিনিসটা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। কিছুদিন পর যখন ছেলের শরীর কিছুটা সুস্থ হল এবং আমি মাইনে পেলাম, তখন আমি ভাবলাম যে আমার সেই সবজিওয়ালার ধারটা শোধ করে দেওয়া উচিত। আমার কিছু সবজির প্রয়োজন ছিল, তাই আমি আবার বাজারে গেলাম। সেই সবজিওয়ালা আমাকে দেখেও না দেখার ভান করল এবং বাকি ক্রেতা। সবজিওয়ালার রহস্য এবং এক মায়ের কৌতূহল। সমাজ দিতে লাগল। আমি তার এই আচরণে খুব অবাক হলাম। ভাবলাম হয়তো সে আমাকে দেখেও না দেখার ভান এই কারণেই করছে যাতে বাকি সব ক্রেতাদের বিদায় করে সে আমার সাথে কথা বলতে পারে। যাই হোক, আমাকে তো তার আগের বারের টাকাটাও ফেরত দিতে হতো, আর আমি টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যেই এই সবজিওয়ালার কাছে এসেছিলাম, তাই আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সবার কাজ শেষ করে সে আমার দিকে তাকিয়ে বলল, কি চাই? আমি তাকে জানালাম যে আগেরবার আপনি আমাকে ভুল করে বেশি টাকা ফেরত দিয়েছিলেন, কিন্তু সে আমার কথাটাকে কানেই তুলল না এবং উল্টে জিজ্ঞেস করতে লাগল যে এখন কি কি সবজি চাই।
আমি তাকে বেশ কিছু সবজির কথা বললাম, আর সে তা ওজন করতে লাগল। সবজি ওজন করার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, কত টাকা হলো? সে আমার মুখের দিকে তাকাতে লাগল, এবং সে আমাকে যা বলল তা শুনে আমার একটা বড়সড় ধাক্কা লাগল। সে আমার কাছে মাত্র 50 টাকা চাইল। আমার মনে হল ওর আবার কোনো ভুল হচ্ছে, তাই আমি একটা 500 টাকার নোট বের করে তাকে দিলাম। কিন্তু সে মাত্র 50 টাকা কেটে নিয়ে বাকি 450 টাকাই আমাকে ফেরত দিয়ে দিল। যখন আমি তাকে বললাম যে সবজি তো অনেক দামি, তখন সে আমার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে অন্য ক্রেতার দিকে মনোযোগ দিল। আমি ভীষণ অবাক হয়ে বাড়ি ফিরে এলাম। এক অদ্ভুত নিয়ম। এরপর থেকে এটা রোজকার ব্যাপার হয়ে দাঁড়াল। আমি যখনই ওই সবজিওয়ালার দোকানে যেতাম, যত টাকারই সবজি নিই না কেন, সে আমার থেকে কেবল 50 টাকাই নিত। মাঝে মধ্যে সবজি 200 থেকে 300 টাকারও হতো, কিন্তু সে আমার থেকে 50 টাকার বেশি কোনোদিনই নিত না। সে সবসময় অপেক্ষা করত যাতে সব ক্রেতারা চলে যায়, অথবা সে বাকিদের দেওয়ার আগেই আমাকে সবজি দিয়ে দিত, যাতে কেউ জানতে না পারে যে এত সবজি সে আমাকে মাত্র 50 টাকায় দিচ্ছে। শুরুতে এই ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগত, কিন্তু সবজির টাকা বেঁচে যাওয়ার কারণে যখন আমার সংসারের অনেক অভাব অনটন দূর হতে লাগল, তখন আমি অন্য কোথাও না গিয়ে সবসময় সবজি কেনার জন্য ওনার দোকানেই যেতে শুরু করলাম। কম করে হলেও 3 মাস কেটে গিয়েছিল। আমি রোজ সবজি নিতে যাই বা সপ্তাহে একবার যাই, আমি যখনই যেতাম সে আমার থেকে মাত্র 50 টাকাই রাখত এবং বেছে বেছে সবচেয়ে ভালো সবজিগুলো আমাকে দিত। আমি আমার আশেপাশের কাউকেই এই বিষয়ে কিছু বলিনি, কারণ সে অন্য কাউকেই এত কম দামে সবজি দিত না। আমি চেষ্টা করতাম যেন বারবার তার কাছে না যেতে হয়, কিন্তু সবজির বেঁচে যাওয়া টাকা দিয়ে আমি আমার অনেক প্রয়োজন মেটাতে শুরু করেছিলাম। এমনকি আমি আমার এক ছেলেকে একটা সরকারি স্কুলেও পড়াশোনার জন্য ভর্তি করিয়ে দিয়েছিলাম। এই কারণেই আমাকে ওনার কাছ থেকেই সবজি নিতে হতো, কারণ অন্য কোনো দোকান থেকে নিতে গেলে আমাকে পুরো টাকাই দিতে হতো, যা দেওয়ার সামর্থ্য আমার ছিল না। উত্তরহীন প্রশ্ন এবং নতুন সুযোগ। আমি সবসময় এটাই ভেবে যেতাম যে আজও ওকে নিশ্চয়ই জিজ্ঞেস করব যে এই 50 টাকার রহস্যটা কী, আর সে আমাকে এত কম পয়সায় সবজি কেন দেয়। কিন্তু তার জন্য জরুরি ছিল ওনার দোকানে যেন কোনো ক্রেতা না থাকে। কিন্তু আমি যখনই যেতাম, ওনার দোকানে ক্রেতা থাকত, কখনো আমি সবজি কেনার মাঝখানেই অন্য লোক চলে আসত, আবার কখনো আগে থেকেই ভিড় থাকত। তাই আমার ওনার সাথে কথা বলার সুযোগই হতো না। যদি এই পুরো ব্যাপারে ওনার কোনো খারাপ উদ্দেশ্য থাকত, তবে আমি একজন নারী হিসেবে ওনার খারাপ মানসিকতা ঠিকই টের পেয়ে যেতাম। কিন্তু ওনার তেমন কোনো উদ্দেশ্য ছিল না, কারণ সে আমার দিকে চোখ তুলে তাকাত না। শুধু আমি কেন, সে কোনো নারীর দিকেই চোখ তুলে তাকাত না, আর এটাই ছিল ওনার ভদ্রতার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু প্রশ্ন এটাই ছিল যে সে যদি আমার গরিব দশা দেখে দয়া করে আমার সাহায্য করতে চায়, তবে এমন তো আরও অনেক মানুষ ছিল যাদের সাহায্যের প্রয়োজন ছিল। এমন লোকও তো ছিল যারা 2-3 দিন ধরে না খেয়ে থাকত, তাহলে সে ওই সব মানুষের সাহায্য না করে শুধু আমারই সাহায্য কেন করে? এই চিন্তাটা আমাকে বারবার ভাবতে বাধ্য করত। আমার প্রতিটা প্রশ্নের উত্তর শুধু ওই সবজিওয়ালার কাছেই ছিল, কিন্তু আমি ওনার সাথে কথা বলার সুযোগ পাচ্ছিলাম না। একদিন আমি যে বাড়িতে কাজ করতাম সেখানে খুব বড় একটা ভোজের দাওয়াত আয়োজন ছিল। মালকিন আমাকে বললেন যে আমি যেন বাজার থেকে সবজি নিয়ে আসি এবং রাম সিংকে সাহায্য করি। আমার পা নিজে থেকেই যেন সেই সবজির দোকানের দিকে এগিয়ে যেতে লাগল। আমি মনে মনে ঠিক করে নিলাম যে আজ তো ভালো এক মহৎ মনের রহস্য এবং হিসেবের খাতা। অনেক সবজি লাগবে, যা কম করে হলেও 2-3 হাজার টাকার তো হবেই। আজ সবজিওয়ালা কি করবে? আমি যখন সব সবজি ওজন করালাম, তখন তার মুখে এক অদ্ভুত বিস্ময় দেখতে পেলাম। কিন্তু তারপর সে চুপচাপ সবজি ওজন করতে শুরু করল। আর যখন টাকা দেওয়ার পালা এল, তখন আমি তার হাতে 5,000 টাকা দিয়ে দিলাম, যা আমাকে মালকিন দিয়েছিলেন। কিন্তু সবসময়কার মতো যখন সে এই 5,000 টাকা থেকেও মাত্র 50 টাকা কেটে নিয়ে বাকি টাকা আমাকে ফেরত দিতে গেল, তখন আমি তাকে বললাম যে এই সবজি আমি আমার মালকিনের জন্য নিয়ে যাচ্ছি। আমার এই কথা শুনে তার সেই বিস্ময়ভরা মুখে একটা সুন্দর হাসি ফুটে উঠল, এবং সে সবজির পুরো টাকা কেটে নিয়ে আমাকে মাত্র 2,000 টাকা ফেরত দিল। তখন আমার মনে পুরো বিশ্বাস হয়ে গেল যে সে শুধু আমাকেই এত কম দামে সবজি দেয়। ওনার দোকানে সেই সময়েও কিছু ক্রেতা উপস্থিত ছিল, তাই আমি তাকে কোনো প্রশ্ন করতে পারলাম না। ওই দিনটা তো আমার সারা দিন ভোজের দাওয়াতের কাজেই কেটে গেল, আর তার পরের 2 দিন পর্যন্ত আমি সময় বের করতে পারলাম না যে সবজিওয়ালার দোকানে যাব। নতুন কর্মচারী এবং একই নিয়ম। কিছুদিন পর যখন আমি ওনার দোকানে গেলাম, তখন দেখলাম ওনার সাথে একটি ছেলেও রয়েছে এবং সে সেখানে কাজ করছে। সবসময়কার মতো সেদিনও সে আমাকে মাত্র 50 টাকায় সবজি দিল, কিন্তু ওই ছেলেটি থাকার কারণে
আমি কোনো প্রশ্ন করতে পারলাম না। কিছুদিন পর আমি আবার যখন দোকানে গেলাম, তখন দেখলাম শুধু সেই ছেলেটিই দোকানে আছে, ওনার মালিক নিজে দোকানে উপস্থিত ছিলেন না। আমি তো কম টাকায় সবজি নেওয়ার অভ্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু আমার ভীষণ অবাক লাগল যখন সেই ছেলেটিও আমাকে সমস্ত সবজি মাত্র 50 টাকাই দিল। আমি যখন সেই ছেলেটিকে প্রশ্ন করলাম যে সে আমার কাছ থেকে মাত্র 50 টাকাই কেন রাখল, তখন সে জানাল যে এই ব্যাপারটা তো সে নিজেও বুঝতে পারছে না যে তার দোকানের মালিক তাকে এই কথা কেন বলেছিলেন, কারণ সে তো শুধু তার মালিকের আদেশ পালন করছে। দোকানের মালিক তাকে বলেছিলেন যে আমি যখনই যে কোনো সময় কোনো জিনিস নিই না কেন, সে যেন আমার থেকে মাত্র 50 টাকাই নেয়। আজকেও আমি যে সবজি নিয়েছি তার দাম প্রায় 300 টাকার মতো ছিল, কিন্তু সে আমার থেকে মাত্র 50 টাকাই নিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার মালিক কবে আসবেন? কিন্তু এই প্রশ্নে সে কোনো উত্তর দিল না। ভবিষ্যতের স্বপ্ন এবং এক গোপন হিসেব। এখন তো আমি আরও বেশি অবাক হয়ে গেলাম এবং আমার সমস্ত প্রশ্নের উত্তর জানাটা আমার জন্য খুব জরুরি হয়ে পড়ল। এখন তো আমার কাছে এই উত্তর পাওয়াটা প্রায় অসম্ভব বলে মনে হতে লাগল, কারণ এখন প্রায়ই দোকানে ওই ছেলেটিই থাকত আর সেই সবজিওয়ালা নিজে থাকতেন না। সবজি তো আমি আগের মতোই পাচ্ছিলাম এবং খুব ভালো সবজিই পাচ্ছিলাম, কিন্তু আমি আমার প্রশ্নের উত্তরগুলো পাচ্ছিলাম না। ইদানিংকালে একটা ভালো জিনিস হয়েছিল যে আমার 2 বড় ছেলে স্কুলে যাওয়া শুরু করেছিল এবং আমি এক উজ্জ্বল ভবিষ্যতের আশা দেখতে পাচ্ছিলাম। আর এই সবকিছুই সম্ভব হয়েছিল ওই কম দামের সবজির কারণে, কারণ এর আগে তো আমি শুধু বাচ্চাদের দুবেলার খাবারের কথাই চিন্তা করতে থাকতাম। কিন্তু যখন আমার কাছে জমানো কিছু টাকা আসতে শুরু করল, তখন আমি ওদের পড়াশোনার কথাও ভাবতে শুরু করলাম। এখন আমার মনে একটা আশা জেগেছিল যে আমার বাচ্চারা পড়াশোনা করে কোনো একটা ভালো জায়গায় পৌঁছাবে এবং হয়তো আমার এই লাঞ্ছনা ভরা জীবন এবার শেষ হয়ে যাবে। যখন এই সিলসিলা নিয়ম চলতে থাকল, আমি খুব বেশি পড়াশোনা না জানলেও হিন্দি কিছুটা হলেও পড়তে পারতাম। তাই নিজের মতো করে আমি সবজির একটা হিসেব লিখে রাখতে শুরু করলাম। আর সেটা এই কারণেই যে আমার মনে সবসময় এই চিন্তাই ছিল, কখনো জীবনে যদি আমার কাছে পর্যাপ্ত টাকা হয় তবে এই সবজিওয়ালার সমস্ত ধার আমি একবারে শোধ করে দেব। সবজিওয়ালার এই রহস্যের কথা আমি আমার বাচ্চাদেরও জানাইনি, কারণ বাচ্চারা কথা বলতে বলতে যদি তাদের বন্ধুদের বলে দেয় তবে আমার জন্য চরম মুশকিল তৈরি হয়ে যেত, কারণ সবার আগে কথা উঠত আমার চরিত্রের ওপর। আমি গরিব নিশ্চয়ই ছিলাম, কিন্তু চরিত্রহীন ছিলাম না। কিন্তু এই সত্যিটা তো কেউ বুঝত না এবং সবাই আমাকেই প্রশ্ন করতে শুরু করত যে সে তোমাকে এত কম টাকায় সবজি কেন দিত। এই পুরো ঘটনার প্রায় 7 থেকে 8 মাস কেটে গিয়েছিল এবং এখনও পর্যন্ত আমি সেই লোকটিকে কোনো প্রশ্ন করতে পারিনি। আর অবশেষে একদিন আমি সেই সুযোগ পেয়েই গেলাম। আমি সেদিন সন্ধ্যায় একটু দেরি করে কাজ থেকে ফিরছিলাম। এক মায়ের দ্বিধা, সাহস এবং সত্যের অনুসন্ধান। দেরি হয়ে গিয়েছিল, তাই সবজি নিতে একটু দেরিতেই গেলাম। সেই মুহূর্তে দোকানে সবজিওয়ালা নিজে উপস্থিত ছিল, সেই অন্য ছেলেটি আজ ছিল না, আর কোনো ক্রেতাও ছিল না। আমি যাওয়ার সাথে সাথেই তাকে প্রশ্ন করলাম যে তুমি এই সবজি মাত্র 50 টাকায় কেন দাও, আর এর পেছনের কারণটা কি যে তুমি আমাকে এইভাবে সাহায্য করছ। তখন সে আমাকে বলল, আমাকে শুধু এইটুকু বলো যে এর ফলে কি তোমার কোনোভাবে কোনো সাহায্য হতে পেরেছে। আমি তাকে জানালাম যে আমি আমার 2 বাচ্চার স্কুলে অ্যাডমিশন ভর্তি করিয়ে দিয়েছি এবং ঘরের অনেক ছোটখাটো জিনিসপত্র কিনে নিয়েছি, যেগুলো স্বামীর নজর থেকে বাঁচিয়ে লুকিয়ে রেখেছি। সে বলল, আমি এটাই চেয়েছিলাম যাতে তোমার সাহায্য হয়ে যায়। আজ পর্যন্ত আমি তোমার দিকে কখনো খারাপ নজরে তাকাইনি, আর এই কথাটা তুমিও জানো। আমার উদ্দেশ্য শুধু তোমার সাহায্য করা ছিল। কিন্তু আমার প্রশ্ন তো সেখানেই আটকে ছিল যে সে যদি সাহায্যই করতে চায় তবে এখানে তো আরও অনেক মানুষ আছে যাদের সাহায্যের প্রয়োজন, কারণ যে জায়গায় তার দোকান ছিল তার আশেপাশে আমাদের মতো গরিব লোকেরাই থাকত। সেখানে তো সবাই গরিব ছিল, তাহলে সে শুধু আমারই সাহায্য কেন করে। যখন আমি এই প্রশ্নটি তাকে করলাম, সে ঘাবড়ে গেল এবং কেঁদে ফেলে বলতে লাগল, আপনার প্রশ্নের উত্তর তো আমার কাছে আছে, কিন্তু আমি তা দিতে চাই না। আমি যখন তার কাছে জেদ ধরলাম যে সে যেন আমার প্রশ্নের উত্তর দেয়, নয়তো আমি তার থেকে আর সবজি কিনব না, তখন সে আরও বেশি পরেশান, বিচলিত হয়ে পড়ল। সে আমার থেকে প্রতিশ্রুতি নিল যে সে আমার প্রতিটি প্রশ্নের উত্তর দেবে, কিন্তু সবজি সবসময় আমাকে তার দোকান থেকেই নিতে হবে। আমি তাকে কথা দিলাম। তখন সে বলল যে আগামীকাল সন্ধ্যার পর আমি যেন তার বাড়িতে আসি, সে আমাকে আমার সমস্ত প্রশ্নের উত্তর সেখানেই দেবে। মনের ভেতরের দ্বন্দ্ব এবং এক কঠিন সিদ্ধান্ত, কিন্তু আমি তার বাড়িতে যেতে চাইছিলাম না। সে তড়িঘড়ি আমাকে তার বাড়ির ঠিকানা জানাল। আমি তার বাড়িতে যেতে অস্বীকার করতে যাচ্ছিলাম এবং বলতে যাচ্ছিলাম যে আমাকে সব প্রশ্নের উত্তর এখানেই দিয়ে দাও, কিন্তু ঠিক সেই মুহূর্তে দোকানে অন্য এক লোক চলে এলার আমাকে চুপ হয়ে যেতে হল।
আমি সেই সময়ে সবজিগুলো তুলে নিলাম এবং নিজের বাড়ি ফিরে এলাম। কিন্তু এখন আমার সারা রাত এই চিন্তাতেই কেটে গেল যে শেষমেশ সে আমাকে ডাকল কেন, আর তাও আবার সন্ধ্যার পর। আমি যদি না যাই তবে হয়তো সারা জীবনও এই উত্তর পাব না, আর যদি চলে যাই তবে সে না জানি আমার সাথে কি করে বসে। কারণ পুরুষের কি বা ভরসা? আমার জীবনে আসা সমস্ত পুরুষ তো এমনই ছিল। শুধু এই সবজিওয়ালাকেই আমার কিছুটা ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু সে আমাকে একা তার বাড়িতে কেন ডাকল? সারা রাত ভাবার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে একবার তো যাওয়াই উচিত। আর আমি এতটা দুর্বলও নই যে সে যদি আমার সাথে কোনো খারাপ কিছু করার চেষ্টা করে তবে আমি নিজেকে বাঁচাতে পারব না। সত্যের দরজায় এক ভীত অথচ সাহসী মা। এখন আমি অধীর আগ্রহে সন্ধ্যার অপেক্ষা করতে লাগলাম। আমি তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এলাম এবং ছোট ছেলেকে আমার বাকি 2 ছেলের কাছে রেখে আর ওদের ভালো করে বুঝিয়ে দিয়ে বললাম যে ঘর থেকে বাইরে একদম বেরোবি না, আমি একটু দরকারি কাজে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। আমি আমার কুর্তার ভেতরে একটা ছোট লাঠি লুকিয়ে নিলাম এবং তার বাড়ির দিকে রওনা হলাম। লাঠিটা আমি এই কারণেই রেখেছিলাম যাতে বিপদের সময় কাজে আসতে পারে যদি প্রয়োজন পড়ে তবে। যেমন যেমন আমার পা তার বাড়ির দিকে এগোচ্ছিল তেমন তেমন আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। তার বাড়ির দরজায় পৌঁছে একবার তো মন বলল যে ফিরে যাই, যেমন যা চলছে তেমনই চলতে দিই। আমার কি দরকার প্রশ্ন করার? আমার তো প্রয়োজন মিটে যাচ্ছে, আমার বাচ্চারা খাবারও পাচ্ছে, ওদের ভালো পড়াশোনাও হচ্ছে, আর আমার সংসারের অভাবও দূর হচ্ছে। আমার এই রহস্যকে রহস্যই থাকতে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার ভেতরের আত্মা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না, আর বারবার আমার মনে হচ্ছিল যে একবার ভেতরে যাওয়া উচিত। তারপর আমি দরজায় টোকা দিলাম, কড়া নাড়লাম। দরজায় কড়া নাড়ার পর আমার মন আরও জোরে কাঁপতে লাগল এবং আমার এখানে আসার সিদ্ধান্তটা ভুল মনে হতে লাগল। আমি সেখান থেকে ঘুরে ফিরে যাওয়ার আগেই দরজাটা খুলে গেল, আর দরজায় আমার সামনে সবজিওয়ালার মুখটা ভেসে উঠল। আমাকে এক অপ্রত্যাশিত সত্য এবং রক্তের টান। আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখে একটা সুন্দর হাসি ফুটে উঠল এবং সে আমাকে ভেতরে আসার জন্য বলল। এখন যখন এতদূর পর্যন্ত চলেই এসেছি তখন আমাকে আরও আগে এগোনোর সাহস দেখাতে হতো। আমি অত্যন্ত ভয় পেতে পেতে ঘরের ভেতরে পা রাখলাম এবং জামার আস্তিনের ভেতরে লুকিয়ে রাখা সেই লাঠিটার ওপর নিজের হাতের মুঠো শক্ত করে নিলাম। আমি যেমনই ঘরের ভেতরে পা বাড়ালাম সে ভেতরে আসতেই সঙ্গে সঙ্গে ঘরের আলো লাইট জ্বালিয়ে দিল। আর আলো জ্বলতেই যে জিনিসটার ওপর আমার নজর পড়ল তা দেখে আমি একেবারে চমকে উঠলাম। আমার ক্ষণিকের জন্য মনে হল যেন ঘরের ছাদটা আমার মাথার ওপর ভেঙে পড়েছে। যখন আমার স্বামীর হাতে আমার বাবা মা আমাকে বিক্রি করে দিয়েছিল তারপর থেকে আমার নিজের বাবা মায়ের সাথে আর কোনো যোগাযোগ ছিল না। আমি জানতাম না যে আমার বোন বা আমার বাবা মা এখন কী অবস্থায় আছে। আমি তো এটাই ধরে নিয়েছিলাম যে তারা আমার জন্য মরে গেছে এবং কোনোদিন ভুল করেও আমি তাদের কথা ভাবিনি। মাঝে মধ্যে আমার মায়ের কথা মনে পড়ত, কিন্তু আমার বিয়ের মাত্র 3 বছর পরেই আমার মাকেও আমার বাবা অন্য এক জায়গায় জুয়ায় হেরে গিয়েছিল এবং তারপর তাদের আর কোনো খোঁজ মেলেনি। তাদের সবাইকে মৃত বলে মেনে নেওয়ার পর আমি তো কোনোদিন ভাবিওনি যে তাদের সাথে আমার আবার কখনো দেখা হবে। বিছানায় শায়িত অতীত। ঘরের এক কোণের বিছানায় আমি আমার বাবাকে শুয়ে থাকতে দেখলাম। ওনাকে দেখে আমার মনের ভেতর আরও তীব্র ঘৃণার অনুভূতি জেগে উঠল। মনে হল আমরা আজ যে অবস্থাতেই থাকি না কেন তার জন্য একমাত্র দায়ী এই লোকটা। কিন্তু ওনার অবস্থা এতটাই খারাপ ছিল যে ওনাকে দেখে ঠিকমতো ঘৃণাও করা যাচ্ছিল না। আমার পেছনে দাঁড়িয়ে থাকা সেই সবজিওয়ালা আমাকে জিজ্ঞেস করল, আপনি কি ওনাকে চিনতে পেরেছেন? আমার তো তখন মুখ বন্ধ হয়ে গিয়েছিল, আমি তাকে কি জবাব দেব? আমার অবস্থা দেখে সে বলল, এই মানুষটি আপনার বাবা, শুধু আপনার একার নন, উনি আমারও বাবা, আমি আপনার ভাই। আর এই কথা শুনে আমি তো স্তম্ভিত হয়ে গেলাম এবং আমার জীবনে এক বিরাট ধাক্কা লাগল। এমনটা কি করে হতে পারে? এই লোকটা আমার ভাই কি করে হতে পারে? কারণ আমরা তো শুধু 2 বোনই ছিলাম। আমার মনে হচ্ছিল যে আজ এত বড় একটা বিনা মেঘে বজ্রপাতের পর হয়তো এর চেয়ে বড় কোনো ধাক্কা আমি আর সহ্য করতে পারব না। আমি একটু সামনের দিকে এগিয়ে গেলাম এবং বাবার অবস্থা দেখে আমার চোখে জল চলে এল। ওনার প্যারালাইসিস, পক্ষাঘাত অ্যাটাক হয়েছিল, যার কারণে উনি মুখ দিয়ে একটা কথাও বলতে পারছিলেন না, নিজের হাতটুকুও নাড়াতে পারছিলেন না। উনি শুধু আমার দিকে তাকিয়ে অঝরে কাঁদছিলেন। এক অজানা অধ্যায়ের উন্মোচন। আমি সেই সবজিওয়ালার দিকে তাকালাম যে আসলে আমার ভাই ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, এইসব কি? তুমি আমার ভাই কি করে হতে পারো? আমরা তো শুধু 2 বোন ছিলাম। আর তারপর উনি তোমার কাছে এলেন কি করে? তখন সে আমাকে পুরো সত্যটা জানাল। সে বলল যে আমার বিয়ের ঠিক 1 বছর পরেই ওনারা আমার মাকে জুয়ায় হেরে গিয়েছিলেন
কিন্তু আমাদের জুয়ায় হারানোর আগেই উনি নিজে এক মহিলাকে জুয়ায় জিতেছিলেন, যাকে উনি নিজের বাড়িতে নিয়ে আসেননি, বরং অন্য একটি জায়গায় রেখেছিলেন। সেই সবজিওয়ালা ছিল আসলে ওই মহিলারই সন্তান, অর্থাৎ আমার সৎ ভাই। তাকে জন্ম দিতে গিয়েই সেই মহিলা মারা যান। আর ঈশ্বরের লীলা খেলা তো দেখো, যার সে বোন ছিল, তার হাত ধরেই আমার মায়ের আবার বিয়ে হয়েছিল, বা মায়ের দেখাশোনার দায়িত্ব হয়েছিল। আমার মা-ই তাকে বড় করে তুলেছেন এবং তাকে ভালো মন্দের তফাৎ শিখিয়েছেন। সে যখন কিছুটা বড় হয়ে বুঝতে শিখল, তখন মা তাকে সমস্ত সত্যি কথা খুলে বলেছিলেন, যাতে সে কোনোভাবেই নিজের বাবার চরিত্রের মতো না হয়ে ওঠে। আর মাত্র ৩ বছর আগেই আমাদের সেই মায়ের দেহাবসান হয়েছে। ভাই বোনের মিলন এবং শেষ পরিণতি। সে যখন আরও কিছুটা বড় হল, তখন সে নিজের বোনেদের খোঁজ নেওয়ার চেষ্টা করল। তখন জানতে পারল যে তার বড় বোন তো বিয়ের পরপরই বাচ্চার জন্ম দিতে গিয়ে মারা গেছে এবং তার সাথে তার শিশুটিও মারা গেছে। এখন এই পৃথিবীতে তার আত্মীয় বলতে শুধু একজন বোন এবং তার এই বাবা বেঁচে ছিল। সে আমাদের দুজনেরই খোঁজ খবর নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এর পাশাপাশি পড়াশোনা না করার কারণে সে ভালো কোনো চাকরিও পায়নি, তাই সে সবজির ঠেলাগাড়ি চালানো শুরু করে। সে অত্যন্ত সততা ও মন দিয়ে কাজ করত এবং সমাজে তার যথেষ্ট সম্মানও ছিল। একদিন হঠাৎ করেই রাস্তায় ওনার সাথে বাবার দেখা হয়। আর বাবা যে জঘন্য ও অসহায় অবস্থায় রাস্তায় পড়েছিলেন তা দেখে ওনার দয়া হয় এবং সে ওনাকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর এখন বাবার দেখভাল করার জন্যই সে নিজের দোকানে ওই নতুন ছেলেটিকে কাজে রেখেছিল, কারণ সে নিজে ঘরের ভেতর বাবার পাশে সময় কাটাত, যেহেতু বাবা নিজের মুখে কিছু বলতেও পারতেন না আর নিজের থেকে কিছু খেতেও পারতেন না। লালন পালনের জয় এবং এক নতুন সকাল। আর আমার সম্পর্কে সে সমস্ত খোঁজখবর জোগাড় করেছিল। আমার কষ্টের কথা জানতে পেরে তার মন খুব ভেঙে গিয়েছিল এবং অত্যন্ত দুঃখ হয়েছিল। তাই সে নিজের সাধ্যমতো আমাকে সম্পূর্ণ সাহায্য করার চেষ্টা করেছিল। আর সে যে আমার থেকে ওই ৫০ টাকা করে নিত, তাও এই কারণে নিত যাতে আমার আত্মসম্মানে কোনো আঘাত না লাগে। সে যদি আমাকে একদম বিনামূল্যে ফ্রিতে সবজি দিত, তবে হয়তো আমি পরের দিন আর তার দোকানে যেতামই না। কারণ শুরুতে আমি তো এটাই ভাবতাম যে সে ভুল করে আমাকে বেশি টাকা ফেরত দিয়ে দিচ্ছে, কিন্তু যখন সেই বেঁচে যাওয়া টাকা দিয়ে আমার সংসারের অভাব মিটতে শুরু করল, তখন আমি নিজেই তার দোকানের দিকে ছুটে যেতাম। আর সে ইচ্ছা করেই আমার কোনো প্রশ্নের উত্তর দিত না। এটা আসলে একজন গরিব ভাইয়ের তার গরিব বোনের পাশে দাঁড়ানোর এক নীরব আপ্রাণ চেষ্টা ছিল। এই সব কথা শোনার পর আমার চোখ দিয়ে আনন্দের জল উপচে পড়ল এবং আমি ঈশ্বরের কাছে হাত জোড় করে কৃতজ্ঞতা জানালাম যে ঈশ্বর যদি আমাকে স্বামী এবং বাবার রূপে ভালো মানুষ নাও দিয়ে থাকেন, অন্তত ভাইয়ের রূপে এক দেবতুল্য ও মহৎ মনের মানুষ দিয়েছেন। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আমি আমার ৩ ছেলেকেই সৎ ও সঠিক পথে চালিত করব। পড়াশোনার পাশাপাশি তাদের মানুষের মতো মানুষ করার জন্য ভালো সংস্কার দেব। এর আগে আমি অভাবের তাড়নায় ওদের লালন পালনের ওপর ওভাবে বেশি মনোযোগ দিতে পারিনি। ক্ষমা এবং ক্ষতের উপশম। এর সঙ্গেই আমি খোলা মনে আমার জন্মদাতা বাবাকে মনে মনে ক্ষমা করে দিলাম, কারণ উনি আমাদের সাথে যা যা অন্যায় করেছিলেন তার শাস্তি উনি এই জীবনেই জ্যান্ত অবস্থাতেই পেয়ে গেছেন। আর মৃত্যুর পর নরকে ঈশ্বর ওনার পাপের হিসেব বুঝে নেবেন। আমার স্বর্গীয় মায়ের তরফ থেকেও আমি সেই মানুষটিকে ক্ষমা করে দিলাম এবং আমার ভাইকে কথা দিলাম যে আমি এখন থেকে নিয়মিত তার বাড়িতে আসা যাওয়া করব এবং এই অসুস্থ বাবার দেখভাল করব। ঠিক তখনই আমার ভাই আমার স্বামীকে নিয়ে এক অদ্ভুত সুখবর দিল। সে বলল যে সে অনেক কষ্ট করে কিছু চেনা পরিচিত মানুষের মাধ্যমে আমার স্বামীকে একটি মাদকাসক্তি মুক্তি কেন্দ্রে, মদ ছাড়ানোর কেন্দ্রে ভর্তি করিয়ে দিয়েছে। আর সে খুব তাড়াতাড়ি একজন ভালো মানুষ হয়ে আমার সামনে ফিরে আসবে। এই কথা শোনার পর আমার মুখ দিয়ে আর কোনো ভাষা বেরোচ্ছিল না, যার মাধ্যমে আমি আমার এই ভাইকে ধন্যবাদ জানাতে পারি যে আমার নিজের মায়ের গর্ভজাত সন্তানও ছিল না, কিন্তু শুধু মায়ের দেওয়া সেই পবিত্র লালন পালন ও সংস্কারের ঋণ শোধ করার জন্য নিজের সবকিছু উজাড় করে আমার সাহায্য করার চেষ্টা করছিল। উপসংহার। সত্যিই লোকে ঠিকই বলে, বংশ বা রক্তের চেয়েও লালন পালন ও সংস্কারের প্রভাব অনেক বেশি গভীর হয়। তার শিরায় রক্ত তো আমারই বাবার বইছিল, কিন্তু তার ভেতরে যে মানবিকতা ও সংস্কার ছিল তা ছিল আমার মায়ের দেওয়া। আর আজ মায়ের সেই লালন পালনই বাবার পাপিষ্ঠ রক্তের ওপর জয়লাভ করল। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই গল্পটি খুব পছন্দ হয়েছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই চেপে দেবেন যাতে পরবর্তী সব আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়।